পারমিতা তার শাশুড়িমা কমলা দেবী, স্বামী রতন এবং দুই ননদ পিয়ালি ও প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। কিছুদিনের মধ্যে পারমিতার বড় ননদের ধুমধাম করে বিয়ে হয়। কমলা দেবীর পরিবার যেহেতু খুবই মধ্যবিত্ত ছিল, সেই কারণে প্রথমে নিজের ছেলের এবং পরে নিজের বড় মেয়ের বিয়ে দেওয়ার ফলে তাদের সংসারে সামান্য অর্থকষ্ট হতে শুরু হয়। মধ্যবিত্ত পরিবারে এমন ঘটনা হওয়াটা স্বাভাবিক। আর ঠিক এর মধ্যেই পারমিতার ছোট ননদের বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আসে। শিবম শহরের একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর সে পিয়ালিকে বিয়ে করতে চায়। বুঝলি রতন, এবার তো ছোট বোনের একটা ভালো পরিবারে বিয়ে হয়ে গেলে আমি শান্তি পাবো। আর আমার বান্ধবী আমাদের পিয়ালির জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছে, তাই আমি এই সম্বন্ধটাকে হাতছাড়া করতে চাইছিলাম না। ওদের নাকি আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে। বুঝতে পারছি মা, কিন্তু সবেমাত্র 1 বছর আগেই তো নিজের বড় দিদির বিয়ে দিলাম। তারপরে আমার বিয়েতেও তো অনেক টাকা খরচা হয়েছে, আর সেই জন্য আমার হাতে এখন অত টাকা পয়সা নেই। আর যদি মাস 6 পরে পিয়ালির বিয়ে দেওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো। দেখ, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু তুই তো ছোট বোনের সমস্যা ভালো করেই জানিস। ওর গায়ের রং আমার বড় মেয়ের মতো ফর্সা নয়, তাই যদি পরে ওর বিয়ে না হয় তাই আমি খুব দুশ্চিন্তায় পড়বো। আমি এখন কিছুতেই এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চাইছি না। শাশুড়িমা এবং স্বামীর কথা শুনে পারমিতা রান্না করতে করতে খুন্তি নিয়ে তাদের কথার মাঝখানে কথা বলতে চলে আসে, কারণ সে নিজের স্বামীর এত বেশি পরিমাণে টাকা খরচা হওয়া কিছুতেই মেনে নিতে পারে না। সেই সাথে পারমিতা তার ছোট ননদকে মোটেই দু চোখে সহ্য করতেও পারে না। আমি আপনাদের সব কথা শুনতে পেয়েছি। আপনার লজ্জা করে না মা? আপনি আপনার ছেলের উপর আপনার ছোট মেয়ের বিয়ের জন্য টাকার বোঝা চাপিয়ে দিচ্ছেন। এই পরিবারে একমাত্র আমার স্বামী টাকা রোজগার করে, আর সেই টাকা দিয়ে যদিও আপনার দুই মেয়ের বিয়ে দিয়ে দেয়, তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? বৌমা, তোমার ছোট ননদ তোমার থেকে বয়সে ছোট, তাই নিজের ননদের সঙ্গে এরকম হিংসা করতে নেই। ভুলে যেও না, যখন তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হয় তখন আমিও কিন্তু অনেক টাকা খরচা করেছি। সুতরাং ভাই যদি বোনের বিয়েতে টাকা খরচা না করে তাহলে রোজগার করে কি লাভ? ও ছোট ননদের বিয়ে দিতে গিয়ে সব টাকা খরচা করে ফেলবে, আর আমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদের মানুষ করার জন্য আমি বাপের বাড়িতে লোকের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করব, তাই তো? আজ পর্যন্ত আমরা এত সমস্যায় পড়েছি, কিন্তু তবুও তোমাকে কোনোদিনও নিজের বাপের বাড়িতে গিয়ে হাত পাততে হয়নি। সুতরাং আশা করছি পরবর্তীকালেও তোমাকে হাত পাততে হবে না। এভাবেই ছোট ননদের বিয়েতে টাকা খরচা নিয়ে লোভী এবং হিংসুটে পারমিতার সঙ্গে তার পরিবারের বাকিদের ঝামেলা বেঁধে যায়। শাশুড়িমা এবং স্বামী দুজনেই বৌমাকে ঝামেলা করতে বারণ করলেও বৌমা কারোর কোনো কথা শোনে না। কমলা দেবী এবং রতন মনে করে এসব কথা যদি পিয়ালির কানে গিয়ে পৌঁছায় তাহলে সে তার বৌদিকে খারাপ ভাবতে পারে, কারণ পারমিতার ছোট ননদ তার বৌদিকে খুবই ভালোবাসে। কিন্তু পারমিতার তাতে কিছুই যায় আসে না। আপনারা আমাকে একদম চুপ করানোর চেষ্টা করবেন না, কারণ আমি যা বলি সত্যি বলি। ছোট ননদ সারাদিন বাড়িতে বসে বসে আমার বরের টাকাই খাবে আর তারপর আমার বরের টাকায় বিয়ে করে এই বাড়ি থেকে পালাবে? সেটা তো হতে পারে না। ওর তো আমাদের সংসারে কোনো অনুদান নেই। পারমিতা এত জোরে জোরে চিৎকার করে কথা বলে যে সব কথা পিয়ালির কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। ফলে এসব কথা শুনে পিয়ালির খুবই মন খারাপ হয়ে যায়, সেই সাথে তার চোখে জল আসে। বৌদি, তুমি প্লিজ আমাকে আর অপমান করো না। আর দাদা, তোকে আমার বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা খরচা করতে হবে না, কারণ আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের দুই বোনের জন্য সামান্য টাকা ফিক্স করে রেখে গিয়েছিল। আমি ভাবছি সেই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে আমার নিজের বিয়ের টাকা নিজেই দিয়ে দেব। পিয়ালির কথা শুনে পারমিতা একেবারে চুপ করে যায়, কারণ সেই সব ফিক্সড ডিপোজিটের কথা কিছুই জানতো না। তার মৃত শ্বশুর মশাই যে নিজের দুই মেয়ের জন্য টাকা জমিয়ে রেখে গেছে তাতেও পারমিতার গায়ে জ্বলন ধরে, কারণ সে ভাবে যে সব টাকা তার এবং তার স্বামীর পাওয়া উচিত। আমার বাবা মা একটা ফালতু পরিবার দেখে আমার বিয়ে দিয়েছে, কারণ এই পরিবারের ছেলের কোনো মর্মই নেই। এই বাড়িতে শুধুমাত্র দুই মেয়েকে নিয়েই নাচানাচি করা হয়। এই বলে পারমিতা আবার রান্নাঘরে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। পিয়ালি তার মৃত বাবার ফিক্সড ডিপোজিট ভাঙানোর জন্য ব্যাংকে গিয়ে কথা বললে ব্যাংকের অফিসার তাকে সেই টাকা দিতে রাজি হয় না। দেখুন ম্যাডাম, আপনার বাবা বিগত 5 বছর হয়ে গেছে মারা গিয়েছেন, কিন্তু উনি আপনার আর আপনার দিদির নামে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন, তাই আপনি সময়ের আগে আপনার ডিপোজিট ভাঙতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না স্যার, আমি যদি এই টাকাটা না পাই তাহলে আমার বিয়ে হবে না।
এসব কথা বলে আমাকে লাভ নেই ম্যাডাম। আমি বুঝতে পারছি এখনকার দিনের বিয়েতে অনেক টাকা খরচা হয়, কিন্তু আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তাই আপনি আরো 5 বছর পরে এসে যোগাযোগ করুন, তখন আপনাকে আপনার টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেওয়া হবে। পিয়ালি ব্যাংকের অফিসারের কাছে কোনো সাহায্য না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। সেই সব ঘটনা তার মা এবং দাদাকে খুলে বলে। এই শুনে পারমিতা মনে মনে খুবই খুশি হতে থাকে। পারমিতা খুব ভালো করেই বুঝতে পারে যে এখন তার ছোট ননদকে বিয়ের টাকার জন্য পারমিতা এবং তার বরের পায়ে এসে পড়তে হবে। খুব বড় মুখ করে বলেছিলে না যে নিজের বিয়েতে টাকা তুমি নিজেই খরচা করবে, এখন কি হলো? খরচা বেরিয়ে গেল, এখন সেই আমার বরের কাছে এসে বিয়ের জন্য টাকা চাইতে হচ্ছে। উফ, তুমি এবার একটু চুপ করবে পারমিতা? আমার বাবা মারা যাওয়ার সময় 2 বোনের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছিল, তাই ওদের বিয়েতে যে করে হোক আমি টাকা পয়সা খরচা করবোই। আর বোন, তুই একদম চিন্তা করিস না, তোর বিয়ে হতে কোনো অসুবিধা হবে না। পিয়ালি তার দাদার কথা শুনে ভীষণ খুশি হয়, কিন্তু পারমিতা রাগ দেখিয়ে বাড়িতে রান্না বান্না করার কাজ এবং সংসারের অন্যান্য কাজকর্ম করা বন্ধ করে দেয়। এর ফলে পিয়ালির উপর বাপের বাড়ির সংসারের কাজের দায়িত্ব এসে পড়ে। ফলে পিয়ালি সারাদিন রান্না বান্না করে এবং তার বৌদির ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা সবই করতে থাকে। আমার বরের টাকা দিয়ে তুই বিয়ে করবি আর আমি তোকে খাটিয়ে উসুল করে নেব। তুই যতদিন এই সংসারে থাকবি ততদিন তোকে খাটিয়ে মারবো, আর আমিও দেখবো যে রতন কিভাবে তোর বিয়েতে ভালো টাকা খরচা করতে পারে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রতন এবং কমলা দেবী দুজনে মিলে পিয়ালির বিয়ের জন্য কেনাকাটি করার কথা ভাবে। তারা দুজনে পিয়ালির বিয়ের জন্য শাড়ি, জামা কাপড় এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে। কিন্তু বিয়েতে মূল টাকা খরচা হয় গহনা কেনার ক্ষেত্রে, কিন্তু সোনা গহনা কেনার মতো ক্ষমতা এখন রতনের থাকে না। গহনা ছাড়া কিভাবে ছোট মেয়ের বিয়ে দেবো রে খোকা? এখন যদি সিটি গোল্ডের গহনা পরিয়ে মেয়েকে বিয়ের মণ্ডপে বসাই, তাহলে ওকে শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে অনেক কথা শুনতে হবে। মা, তুমি একেবারে চিন্তা করো না। আর আমার বউ বিয়ের সময় তো অনেক সোনা গহনা পেয়েছিল, তাই আমি পারমিতাকে বলবো যে পিয়ালিকে বিয়ের সময় কিছু সোনা গহনা দিয়ে দিতে, তাহলে গহনা কিনতে আলাদা করে টাকা খরচা করতে হবে না, আর সেই টাকা দিয়ে আমরা বিয়েতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারবো। রতন তার ছোট বোনকে গহনা কিনে দেওয়ার জন্য তার বউয়ের সঙ্গে কথা বলতে যায়, আর পারমিতা এই কথা শোনা মাত্রই রাগের চোটে তার বরের উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে, তার উপর দাঁত মুখ খিচিয়ে ওঠে। তোমার সাহস কি করে হয় আমাকে এরকম কথা বলতে? আর তুমি কি করে ভেবে নিলে যে আমি ওই কেলি পেচির বিয়ের জন্য আমার বিয়ের সোনা গহনা দিয়ে দেব? আমি একটা গহনাও ওকে দিতে পারবো না। কেন এরকম করছো পারমিতা? আমার বোনেরা তোমার সাথে কত ভালো ব্যবহার করে, আর বিশেষ করে পিয়ালি একেবারে তোমাকে চোখে হারাই, কিন্তু তবুও তুমি ওর সাথে কেন এত হিংসা করো? আমি তো কিছুই বুঝতে পারি না। আর আমি তোমাকে কথা দিচ্ছি 1 বছরের মধ্যেই আমি তোমাকে আবার সোনা গহনা বানিয়ে দেবো, কিন্তু তুমি প্লিজ এখন এরকম করো না। আমার ওই কেলটি মেয়ের সঙ্গে হিংসা করতে বয়ে গেছে, আর ওই চেহারায় ওরকম কালো গায়ের রঙে সোনা গহনা মোটেই মানাবে না। আর শুনে নাও, আমি আমার দামি সোনা গহনা কিছুতেই দেব না, তাতে তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো। রতন তার বউয়ের কথা শুনে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু পিয়ালি সেই সমস্ত কথা শুনে ফেলে। তবুও সে তার বৌদিকে কোনো কথা বলে না। সেই সময় হঠাৎ করে পিয়ালির বড় বোন প্রিয়াঙ্কা তাকে ফোন করে। হ্যাঁ দিদি বল, কেমন আছিস? না না, আমার গলাটা ভার কেন লাগবে? আমার কিছুই হয়নি তো, আমি একদম ঠিক আছি। আর কিছুদিন পরে আমার বিয়ে তো, তাই আমাকে তো ভালো থাকতেই হবে। শোন, আমি তোর থেকে বয়সে বড়, তাই আমি ভালো করেই জানি যে তোর কি হয়েছে। নিশ্চয়ই বৌদি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই তো? আমার যখন বিয়ে হয়নি তখন বৌদি আমার সঙ্গেও খারাপ ব্যবহার করতো, আর এখন তোর সঙ্গেও ঠিক একই রকম হচ্ছে। তুই চিন্তা করিস না, আমি আসছি। এই শুনে পিয়ালি কাঁদতে কাঁদতে তার দিদি প্রিয়াঙ্কাকে সব ঘটনা জানায়। প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ তার বাপের বাড়িতে চলে আসে। মা, তুমি একেবারে চিন্তা করো না, আমি সব ঘটনা শুনেছি। আর আমার বোনের বিয়েতে গহনা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক সোনা গহনা দিয়েছে আমাকে। আমি সেই সোনা গহনা সব আমার ছোট বোনকে দিয়ে দেব। কি, তুই তোর বোনকে গহনা দিবি? কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি খারাপ মনে করে তাহলে কি হবে? না মা, আমার শ্বশুরবাড়ির লোকের মন অনেক বড়, তোমার বৌমার মতো নিকৃষ্ট নয়। তাই আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলেছি, আর আমার শাশুড়ি মা এটাও বলেছে গহনার থেকেও বেশি যদি আর কোনো টাকার দরকার পড়ে তবু আমার শ্বশুরবাড়ির লোক তোমাদেরকে সাহায্য করবে। পারমিতা এসব কথা শুনে তার বড় ননদের সঙ্গে আবার ঝগড়া করা শুরু করে দেয়। আমার মন নিকৃষ্ট মানে? নিকৃষ্ট তোমরা বাড়ির ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাড়ির বউয়ের গহনা চাইছো, আর আমার কিন্তু পিয়ালির বিয়ে নিয়ে একদম বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না। কিছুদিন আগে শাশুড়ি মা আর আমার বরের সঙ্গে ঝামেলা করতে হতো, এখন আবার তুমি এসে জুটেছো। পারমিতার এসব কথাতে তার বড় ননদ কোনোভাবেই পাত্তা দেয় না।
দেখতে দেখতে পিয়ালির বিয়ের দিন এগিয়ে আসে। পিয়ালির মা, দাদা এবং বড় দিদি সবাই মিলে বিয়ের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে শুরু করে দেয়। তারা ক্যাটারিং সার্ভিসকে বাড়িতে ডেকে পোলাও, মটন কষা, ফিশ ফ্রাই, ভাপা সন্দেশ, আইসক্রিম, রসগোল্লা এবং অন্যান্য বিভিন্ন সুস্বাদু খাবার অর্ডার করে দেয়। তোমরা এমন করে খাওয়া দাওয়ার উপর খরচা করছো যেন আত্মীয় স্বজন নয়, বরং রাক্ষসেরা তোমাদের বিয়েতে খেতে আসবে। আমার মনে হয় ছোট ননদের বিয়েতে ফেনা ভাত, ডিমের অমলেট, বেগুন ভাজা রান্না করা উচিত, তাহলেই হয়ে যাবে। কেন বৌদি, তোমার বিয়েতে বুঝি আমার মা এসব কিছু রান্না করে আত্মীয় স্বজনদের খাইয়েছিল, নাকি তোমার বাপের বাড়ি থেকে এরকম ফেনা ভাত খাওয়ানো হয়েছিল? তুমি প্লিজ প্রত্যেকটা কথাতে এরকম নাটক করা বন্ধ করো। উফ, তোরা এবার চুপ করবি, আমার আর এসব ঝামেলা একদম ভালো লাগছে না। বৌদি, কিছুদিন পরেই তো আমার ছোট বোনটা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই তুমি দয়া করে আর কোনো সমস্যার সৃষ্টি করো না। পারমিতা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আর কমলা দেবীর বাড়ি আত্মীয় স্বজনে ভরে ওঠে। কিন্তু পারমিতা তখনও নিজের ছোট ননদকে আত্মীয় স্বজনের সামনে অপমান করতে শুরু করে। সে বারবার তার ছোট ননদের গায়ের কালো রঙের জন্য তাকে কথা শোনায়, তাই আত্মীয় স্বজনরাও মিটিমিটি তার উপর হাসতে থাকে। বিয়ের দিন সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কা আর কমলা দেবী দুজনে মিলে সুন্দর করে পিয়ালিকে সাজায়। খুব সুন্দর করে সেজে পিয়ালি বিয়ে করার জন্য মণ্ডপে এসে উপস্থিত হয়। এমন সময় এই কালো ননদের বিয়ে দেখে আমার কোনো লাভ নেই। এরা আমার বরের টাকা খরচা করে অনেক ভালো ভালো খাবারের আইটেম রান্না করেছে, তাই আমি বেশি বেশি করে খাবার খেয়ে নেব, যাতে শেষের দিকে খাবার কম পড়ে যায় আর সবাই আমার পরিবারের লোকজনকে কথা শোনায়। এই বলে পারমিতা খাবারের কাউন্টারে গিয়ে বেশি বেশি করে খাবার খেতে শুরু করে। সে প্রায় 50 পিস কাতলা মাছ, 100 পিস মটন কষা, 50 থালা পোলাও খেয়ে ফেলে। সে হিংসার চোটে ভুলে যায় যে এত খাবার খেলে তার শরীরের ক্ষতি হতে পারে। ক্যাটারিং এর লোকেরা তাকে এত খাবার খেতে বারণ করলেও পারমিতা কোনো কথা শুনতে চায় না। ফলে এত বেশি পরিমাণে খাবার খেতে খেতে হঠাৎই তার শরীর খারাপ করে আর সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। পারমিতার এমন অবস্থা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায়। বৌদি আমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে মা, যে করেই হোক আগে বৌদিকে বাঁচাতে হবে, তারপর বিয়ে। এই বলে পিয়ালি এবং তার পরিবার বিয়ে বাদ দিয়ে আগে তাদের বৌমাকে নার্সিং হোমে ভর্তি করে। ডাক্তারবাবু পারমিতাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। পারমিতা যখন জানতে পারে যে তার ছোট ননদ বিয়ে ফেলে বৌদির সুস্থতার জন্য নার্সিং হোমে বসে আছে, তখন সে নিজের কৃতকর্মের জন্য লজ্জা পায়। তাই সে তৎক্ষণাৎ পিয়ালির কাছে গিয়ে ক্ষমা চায়। আমি আর কখনো এরকম করবো না পিয়ালি, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে খুব ভালোবাসো। এবার আমি আমার ছোট ননদের বিয়ে নিয়ে কোনো হিংসা করব না, বরঞ্চ মজা করে তোমার বিয়েতে আনন্দ করব। এই শুনে পিয়ালি এবং তার পরিবার খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যে পারমিতা সুস্থ হয়ে উঠলে পিয়ালি এবং শিবমের ধুমধাম করে বিয়ে হয়। পারমিতা খুব আনন্দ করে নিজের ছোট ননদের বিয়ে উদযাপন করে। প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কার জন্মের পরই তার মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তার ঠাকুমা প্রিয়াঙ্কা এবং তার মা মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত মিনা নিজে লোকের বাড়িতে কাজ করে হোক কিংবা নিজে রান্না করে খাবার বিক্রি করেই হোক, সে একাই তার মেয়ে প্রিয়াঙ্কার দেখাশোনা করতে থাকে। এখন প্রিয়াঙ্কার মাত্র 11 বছর বয়স ছিল। 4-5টা বাড়িতে কাজ করে মিনা যা টাকা পায় তাই দিয়েই তার মেয়ের পড়াশোনার খরচ চালায়। একদিন, আমি কবে বড় হব মা? আমি আর কতদিন এরকম ছোট থাকবো বলো তো? তোর মাথায় আবার নতুন কি ভূত চাপলো? মাঝে মাঝে যে তোর কি হয় উপরওয়ালাই জানি। এখন হঠাৎ বড় হওয়ার ইচ্ছেটা কেন হলো শুনি? কি করবি বড় হয়ে তুই? আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। তুমি একা একা কত কাজ করো, প্রত্যেকদিন কত খাটনি হয় তোমার। আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না। সবার তো বাবা থাকে, তাই বাবারা মায়েদেরকে সাহায্য করে। আমার তো বাবা নেই, তাই আমাকেই তো তোমাকে সাহায্য করতে হবে। ওরে আমার পাকা বুড়ি রে, এখন তোকে এসব কিছু ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে নিজের পড়াশোনাটা কর। তুই যখন পড়াশোনা শিখে অনেক বড় হবি, ভালো চাকরি পাবি, তখন আমার পাশে দাঁড়াবি, কেমন? মিনা তার মেয়েকে অনেক সুন্দর করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়ের মন কি অত সহজে ভোলানো যায়? মিনা যতই প্রিয়াঙ্কাকে বোঝাক না কেন, প্রিয়াঙ্কার মন থেকে কিছুতেই বড় হয়ে তার মাকে সাহায্য করার চিন্তা ভাবনা যায় না।
কিন্তু সেও কিভাবে তার মাকে সাহায্য করবে সেটাও বুঝে উঠতে পারে না। কয়েকদিন আগে প্রিয়াঙ্কা তার স্কুলের ফিস দেওয়ার জন্য তার মাকে বাড়ি বাড়ি ঘুরে টাকা জোগাড় করতে দেখেছে, আর সেই দিনের পরেই প্রিয়াঙ্কার মাথায় নিজে নিজে কাজ করে তার মাকে সাহায্য করার ভূত চেপেছে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা স্কুলে আছে এমন সময়, আজ আমি কি খাবো? বাবা আমাকে তাড়াতাড়ি করে স্কুলে ছেড়ে দিয়েই তো অফিসে চলে গেছে। বাবাকে মা বারবার বলেছিল আমার টিফিন কিনে দিতে, কিন্তু বাবা তো একদম ভুলে গেছে। তাহলে কি আমরা সবাই খাবো আর তুই বসে দেখবি? আমরা তো কেউ অনেক বেশি বেশি টিফিন আনি না যে আমাদের থেকে তোকে ভাগ দিতে পারবো। আমার তো স্কুল থেকে বেরিয়েই আবার টিউশন থাকে। আমি নিজের পুরো টিফিনটা না খেলে আমার তো পড়তে পড়তেই আবার খিদে পেয়ে যাবে। আমি তোর থেকে টিফিন চাইও নি, আমি শুধু বললাম যে আমি টিফিন আনতে পারিনি। তুই খা, আমাকে তোর থেকে টিফিন দিতেও হবে না। তুই আমার টিফিনটা খেয়ে নে রোহিত, আমার এমনিতেই আজকে পেট ভর্তি আছে, আমি এতটা খেতে পারবো না। তোর টিফিন রোহিত খাবে না, তুই প্রত্যেকদিন ওই রুটি আর সবজিই তো নিয়ে আসিস। এসব রোহিত খায় না, ওর বাবা কত বড় লোক জানিস? ও প্রত্যেকদিন টিফিনে পিৎজা, বার্গার, পাস্তা এসব নিয়ে আসে। ও তো রুটি সবজি খাবে না। হ্যাঁ, আমি খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তোরা তো কেউ খাবার দিলি না। প্রিয়াঙ্কা যখন দিচ্ছে তখন ওকে খারাপ কথা কেন বলছিস? দে তো প্রিয়াঙ্কা, তোর টিফিনটা আমাকে দে। রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কা তাকে নিজের টিফিনটা দিয়ে দেয়। রোহিতের এতই খিদে পেয়েছিল যে সে প্রিয়াঙ্কার জন্য কিছু বাঁচিয়ে না রেখেই প্রিয়াঙ্কার টিফিন বক্স চেটে পুটে সমস্ত রুটি সবজি খেয়ে নেয়। মিনা এতই ভালো রান্না করে যে রোহিত একদানা খাবারও ফেলতে পছন্দ করে না। খাওয়া হয়ে গেলে রোহিত প্রিয়াঙ্কাকে 50 টাকা দিতে চায়। প্রিয়াঙ্কা প্রথমে কিছুতেই টাকাটা নিতে চায় না। রোহিত বারবার করে জোর করলেও প্রিয়াঙ্কা তার কোনো কথা শুনতে চায় না। তুই প্লিজ এই টাকাটা নিয়ে নে না রে। আমার মা যদি জানতে পারে আমি নিজে টিফিন কিনে নি আর তোর থেকে টিফিন নিয়েছি, তাহলে মা খুব রাগ করবে। তোকে টাকাটা দিলে আমি অন্তত মাকে বলতে পারবো যে আমি টিফিনটা কিনে খেয়েছি। আমাকে তাহলে মাকে মিথ্যা কথা বলতে হবে না। বন্ধুরা বন্ধুদেরকে সাহায্য করার জন্য কখনো টাকা নেয় না। আর যদি আমার মা জানতে পারে আমি মায়ের বানানো রুটি সবজি তোর কাছে বিক্রি করেছি, তাহলে কিন্তু আমার মাও খুব রেগে যাবে। টাকাটা নিয়ে নে, আর কালকে একটু বেশি করে রুটি সবজি নিয়ে আসিস, কেমন? হতে পারে কালকে আমার মতো অন্য কেউ হয়তো টিফিন আনতে ভুলে যাবে, তখন তুই তাকেও রুটি সবজি খাওয়াতে পারবি, তাই না? রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কার বেশ ভালো লাগে। সে না চাইতেও রোহিতের থেকে টাকাটা নিয়ে নেয়। প্রথমবার হাতে 50 টাকা পেয়ে প্রিয়াঙ্কা যে কি খুশি হয় সেটা সে কাউকে বলে বোঝাতে পারে না। সেদিন থেকে সে ঠিক করে নেয় যে সে প্রত্যেকদিন স্কুলে বেশি করে রুটি সবজি নিয়ে যাবে, যাতে অন্য কারো দরকার হলে তাকেও দিতে পারে, কিন্তু টাকার বিনিময়ে। এভাবে সে তার মাকে সাহায্য করতে পারবে। প্রিয়াঙ্কার লক্ষ্যটা খারাপ ছিল না, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়াঙ্কা একটা খুবই অদ্ভুত রাস্তা পছন্দ করে। সেদিন প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। কিরে, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? রুটি সবজি দিয়েছিলাম, খাসনি? সত্যি কথা বললে মা আমাকে খুব বকবে, আর আমি মাকে সাহায্য করার জন্যই তো টাকা রোজগার করতে চাইছি। হ্যাঁ মা, আমি খেয়েছি তো, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই হয়তো মুখটা এমন লাগছে। ঠিক আছে, আমি হালকা কিছু খাবার বানিয়ে রেখেছি, সেটা খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নে, তারপর উঠে পড়তে বসবি। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে আসার পর মিনা যখন তাকে খেতে দেয়, তখন তার খাওয়া দেখে মিনার বড্ড সন্দেহ হয়। মিনা ভাবে হয়তো প্রিয়াঙ্কা তার টিফিনটা খায়নি, তা না হলে সে এমন ভাবে পাগলের মতো খাবারগুলো খেত না। কাল থেকে মেয়েটাকে দুটোর জায়গায় 4টে করে রুটি আর একটু বেশি করে সবজি দেব। দুটো রুটিতে বোধহয় ওর পেট ভরছে না। যেমন কথা তেমনই কাজ। পরের দিন মিনা প্রিয়াঙ্কাকে একটু বেশি করে রুটি সবজি দিয়ে দেয়। প্রিয়াঙ্কা নিজে কিছু না খেয়ে নিজের টিফিন বক্সটা নিয়ে স্কুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে থাকে। সেই সমস্ত ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করে কেউ টিফিন আনতে ভুলে গেছে নাকি, কিংবা কারোর খিদে পেয়েছে নাকি, ইত্যাদি ইত্যাদি। এভাবে প্রত্যেকদিন সে কাউকে না কাউকে 4টে করে রুটি সবজি বিক্রি করে 30 টাকা বাড়িতে নিয়ে আসে। এমনই একদিন প্রিয়াঙ্কা তার রুটি সবজি বিক্রি করতে তাদের স্কুলের ক্লাস 10 এর সামনে যায়। এই মেয়ে, এদিকে আয় তো। প্রত্যেকদিন টিফিন বক্স হাতে নিয়ে সারা স্কুলে ঘুরিস কেন? কি আছে তোর টিফিন বক্সে? দে দেখি।
আমার টিফিন বক্সে রুটি সবজি আছে, যারা টিফিন আনে না আমি তাদেরকে এই রুটি সবজিটা বিক্রি করে দিই। তুমি যদি আমার থেকে রুটি সবজিটা কেনো তবেই আমি তোমাকে টিফিন বক্সটা দেব। এই তোরা শুনছিস? এই মেয়ের বড় বড় কথা শুনছিস? ও নাকি এই রুটি সবজি আমাকে বিক্রি করবে। এই স্কুলে আমার রাজ চলে, বুঝলি? আমাকে সবাই ফ্রিতেই সবকিছু দিয়ে যায়, আর তুই এইটুকু একটা পুচকো মেয়ে আমার থেকে টাকা নিবি? তোর সাহস তো কম না। হ্যাঁ নেব, আমার মা কষ্ট করে আমাকে রুটি সবজি বানিয়ে দেয়, সেটা আমি তোমাকে ফ্রিতে কেন দেব? তুমি আমাকে জোর করলে আমি কিন্তু হেড দিদিমণিকে তোমার নামটা বলে দেব। আমিও বলে দেবো যে তুই সারা স্কুলে ঘুরে ঘুরে খাবার বিক্রি করিস, আর এটা শোনার পরে হেড দিদিমণি তোকে স্কুলে রাখবে কিনা সেটা তুই সেদিনও দেখতে পাবি। কেন স্কুলে রাখবে না কেন? খাবার বিক্রি করা কি খারাপ? আমি তো সামান্য রুটি সবজি বিক্রি করি, তাও আমার মাকে সাহায্য করার জন্য। অত শত আমি জানি না। তুই যদি আমাকে চুরি করে রুটি সবজি এখন খেতে না দিস, তাহলে আমি আমার মাকে গিয়ে তোর স্কুলে ঘুরে ঘুরে রুটি সবজি বিক্রি করার কথাটা জানিয়ে দেবো। হ্যাঁ ঠিকই শুনছিস, আমাদের স্কুলের হেড দিদিমণি আমার মা হয়, আজকে জেনে নে। এই কথা শোনার পর প্রিয়াঙ্কার আর কিছু করার থাকে না। সে প্রীতমকে তার টিফিন বক্স থেকে রুটি সবজি দিতে বাধ্য হয়। প্রিয়াঙ্কার মায়ের বানানো রুটি সবজি খেয়ে প্রীতমের এতই ভালো লাগে যে সে প্রিয়াঙ্কাকে প্রত্যেকদিন তার জন্য রুটি সবজি আনতে বলে। প্রত্যেকদিন তোমার জন্য আনলে আমি বাকিদেরকে কি দেব? প্রত্যেকদিন আমি আনতে পারবো না, প্রত্যেকদিন আনলে তোমাকে টাকা দিতেই হবে। আমাদের কাছে কি অত পয়সা আছে যে বিনামূল্যে তোমাকে রোজ রোজ টিফিন খাওয়াতে পারবো? বড় বড় কথা না বলে যেটা বলছিস সেটা চুপচাপ শোন। কাল যদি তুই আমার জন্য আবার এই রুটি সবজি না নিয়ে এসেছিস, তাহলে কালই এই স্কুলে তোর শেষ দিন হবে, আমি বলে দিলাম। তুই তো স্কুল থেকে বেরোবি, আর সাথে তোর মাকেও আমি জেলে পাঠাবো। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো ভয় পেয়ে যায়। সে তার মাকে সাহায্য করতে গিয়ে শেষ পর্যন্ত তার জন্য তার মাকে জেলে যেতে হবে, এটা কিছুতেই প্রিয়াঙ্কা মেনে নিতে পারে না। সে প্রত্যেকদিন প্রীতমের জন্য রুটি সবজি নিয়ে আসতে থাকে। সে নিজে না খেয়ে রুটি সবজিগুলো অল্প দামে বিক্রি করতে পারলেও তার মনে শান্তি হতো। সে খুবই খুশি খুশি বাড়ি ফিরতো। কিন্তু আজকাল সে সারাক্ষণ মুখ গোমড়া করে থাকে। প্রিয়াঙ্কা আগের মতো আর স্কুলেও যেতে চায় না। এরকম বেশ কয়েকদিন চলার পর প্রিয়াঙ্কাকে দেখে তার মা বেশ চিন্তায় পড়ে। তোর কি হয়েছে বলতো? আগে স্কুলে যাওয়ার জন্য এত লাফাতিস, এখন স্কুলে যেতেই চাইছিস না কেন? আর একটা সত্যি কথা বলতো, তুই কি স্কুলে টিফিন খাস না? দিনের পর দিন তোর চেহারা এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন? আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না, আমি ওই স্কুলটাতে আর পড়বো না। তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও মা। এই কয়েক মাস আগে এত টাকা খরচ করে তোকে আমি এত দামি একটা স্কুলে ভর্তি করলাম, আর এখন তুই বলছিস এই স্কুলটা পাল্টে অন্য স্কুলে ভর্তি করতে? তোর কি কোনো ধারণা আছে একটা স্কুলে ভর্তি করানোর জন্য কত টাকা দরকার হয়? কত টাকা লাগবে বলো, আমি তোমাকে টাকা দেব, কিন্তু ওই স্কুলে আমি আর পড়বো না। তুই আমাকে টাকা দিবি মানে? তুই কোথা থেকে টাকা পাবি? এই সত্যি করে বলতো কি চলছে? তুই যদি আমাকে এখনই স্পষ্টভাবে না বলিস, তাহলে কিন্তু আমি তোর স্কুলে গিয়ে খোঁজ নেব। না না, তোমাকে স্কুলে যেতে হবে না, আমি বলছি তো তোমাকে। স্কুলে যেও না তুমি প্লিজ। স্কুলে গেলে ওই যে প্রীতম দাদা তোমাকে জেলে পাঠিয়ে দেবে। ওর মাই তো আমাদের স্কুলের হেড দিদিমণি। তুমি স্কুলে যেও না মা। প্রিয়াঙ্কার কথা শুনে মিনা কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কাকে একটু জোর করাতেই প্রিয়াঙ্কা তার মাকে সমস্ত কিছু গড়গড় করে বলে দেয়। প্রিয়াঙ্কা নিজের টিফিন স্কুলের বাচ্চাদেরকে এভাবে বিক্রি করেছে শুনে মিনা প্রচন্ড রেগে যায়। তার থেকেও বেশি রেগে যায় একজন ক্লাস 10 এর এত বড় ছেলে এভাবে একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে হুমকি দিয়ে তার টিফিন কেড়ে খেয়েছে এটা শুনে। মিনা সিদ্ধান্ত নেয় সে প্রিয়াঙ্কাদের স্কুলে যাবে, কিন্তু প্রিয়াঙ্কা তাকে বারবার করে বাধা দিতে থাকে। তুই নিজে অনেক বড় ভুল করেছিস। বন্ধুদেরকে খাইয়ে বা দরকারে তাদেরকে সাহায্য করে কখনো টাকা নিতে নেই, আর এটাই তোর একমাত্র ভুল। এছাড়া তুই আর কোনো দোষ করিসনি। যা দোষ করার ওই প্রীতমই করেছে, ওর ব্যাপারে তো আমাকে জানাতেই হবে। কিন্তু প্রীতম দাদা বলেছে তোমাকে জেলে পাঠিয়ে দেবে। তুমি জেলে চলে গেলে আমার কি হবে? রুটি আর সবজি বানানো কি খারাপ, নাকি ওটাতে ক্ষতিকারক কিছু আছে? নাকি তোর বানানো রুটি সবজি খেয়ে আজ পর্যন্ত কেউ কখনো অসুস্থ হয়েছে? কোনটা? কোনোটাই না। কিন্তু কোনোটাই যখন নয়, তাহলে আমাকে জেলে পাঠাবি কিভাবে? তুই একদম ভুলভাল চিন্তা করিস না তো। এভাবেই মিনা তার মেয়েকে আশ্বাস দিতে থাকে। পরের দিন সকাল হতেই মিনা প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের স্কুলে চলে যায়। সেখানে গিয়ে মিনা হেড দিদিমণির ঘরে ঢুকতেই প্রিয়াঙ্কার হেড দিদিমণি মিনাকে দেখে বেশ চমকে যায়। তুমি মানে আপনি মিনা দেবী না? হ্যাঁ আপনিই তো, আমি একদম ঠিক চিনেছি।
আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো এর আগে কখনো এই স্কুলে আসিনি। আর যখন মেয়েকে ভর্তি করাতেও এসেছিলাম তখন তো একজন স্যারের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়েছিল। আমি আপনার ছবি দেখেছি। আপনার স্বামী অরুণ বাবু আজও চারিদিকে আপনার খোঁজ করে বেড়াচ্ছে। উনি তো আমাদের বাড়ির পাশেই থাকেন। ওনার সূত্রেই তো আমি আপনার ছবি দেখেছি, আর তাই তো আমি আপনাকে চিনতে পারলাম। আমার খোঁজ করছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 11 বছর হয়ে গেল আমি শহর ছেড়েছি, যাতে কোনোদিন অরুণ বা তার পরিবারের সঙ্গে আমাদের আর কোনো রকমের যোগাযোগ না থাকে। অরুণ কি তাহলে এখন এই শহরেই থাকে? হ্যাঁ, এই শহরেই থাকে। ওর মা আপনাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেটা জানার পরে উনি নিজেও বাড়ি ছেড়ে দেন। উনি যথেষ্ট ভদ্র আর সভ্য একজন মানুষ। আমার ছেলেকে উনি অনেক ভালোবাসেন, একেবারে নিজের সন্তানের মতো। তাই ওনার সাহায্য করাটা আমার কর্তব্য। কিন্তু আমি তো এখানে অন্য কারণে এসেছিলাম। আসলে আপনার ছেলে... আমি সব জানি, সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার ছেলেকে সমস্তটা বুঝিয়ে বলবো। তবে এখন আমার যেটা করণীয় সেটা করতে দিন। এই বলে মালবিকা ফোন করে অরুণকে তাদের স্কুলে ডেকে আনে। অরুণ সেখানে এসে 11 বছর পর তার স্ত্রী এবং মেয়েকে দেখে অঝোর নয়নে কাঁদতে থাকে। 11 বছর পরে প্রথমবার বোধহয় অরুণ তার মেয়েকে দেখতে পায়। সামান্য রুটি সবজির থেকে একটা ঘটনা শুরু হয়। সেই ঘটনার কারণেই প্রিয়াঙ্কা তার বাবাকে ফিরে পায়। প্রিয়াঙ্কা অরুণ আঙ্কেলের মেয়ে জানার পরে প্রীতম তাকে আর কখনো বিরক্ত করে না। অরুণ, মিনা এবং প্রিয়াঙ্কা দুজনেরই দায়িত্ব নিয়ে নেয়। তারা তিনজন একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে। তারা তিনজনেই একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।